ওয়েলকাম লার্নার্স, তোমাদের সকলকে শুভ্র খান ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আজকের ক্লাসে আমরা 2024-এর অক্টোবর মাসের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আলোচনা করব, যেগুলো তোমাদের 2025-এর পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ঠিক আছে? তো দেখো, প্রথমেই যে প্রশ্নটা রয়েছে, ৭০তম দাদা সাহেব ফালকে পুরস্কার কে জিতেছেন? প্রথমত বলা হয়েছে ৭০তম দাদা সাহেব ফালকে পুরস্কার। তো দেখো, এই যে দাদা সাহেব ফালকে পুরস্কার, এটা হচ্ছে তোমার সিনেমা জগতের, ঠিক আছে, সিনেমা জগতের সব থেকে বড় পুরস্কার হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার। তো এটা কে জিতেছে? ওয়াহিদা রহমান, নাকি আলিয়া ভাট, নাকি দেবিকা রানী, নাকি সত্যজিৎ রয়? তো ৭০তম যে দাদা সাহেব ফালকে পুরস্কার, এটা জিতেছে ওয়াহিদা রহমান। ঠিক আছে, ওয়াহিদা রহমান হচ্ছে উত্তর। এই যে ইনি হচ্ছেন ওয়াহিদা রহমান। এরপর দেখো, এই যে দাদা সাহেব ফালকে পুরস্কার, এটা কত সালে দেওয়া শুরু হয়? ঠিক আছে, এটা দেওয়া শুরু হয় 1969-এ, 1969-এ। বোঝা গেছে? এবং প্রথম প্রাপক কে ছিলেন? সেটা হচ্ছে দেবিকা রানী, ফার্স্ট প্রাপক দাদা সাহেব ফালকে পুরস্কার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, কোন মন্ত্রণালয় পিএম ই ড্রাইভ স্কিম চালু করেছে? মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার, মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রিজ, মিনিস্ট্রি অফ এডুকেশন, নাকি মিনিস্ট্রি অফ ডিফেন্স? তো দেখো, পিএম ই ড্রাইভ স্কিম, পিএম ই ড্রাইভ স্কিমটা কি? যে ইলেকট্রিক চালিত, ঠিক আছে, ইলেকট্রিক চালিত যে ধরনের যানবাহন আছে, সেগুলো যাতে মানুষ বেশি ব্যবহার করা হয়, যেগুলোকে বলা হচ্ছে ই ড্রাইভ বা ইভি গাড়ি। ঠিক আছে, সেগুলো যাতে মানুষ বেশি ব্যবহার করে, সেই কারণেই কিন্তু পিএম ই ড্রাইভ স্কিমটা চালু করা হয়েছে। তো কে করেছে এটা? মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রিজ। ঠিক আছে, মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রি। এরপর এই যে মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রি কার আন্ডারে আছে, এটা একটু তোমরা কমেন্ট করে জানাও। ঠিক আছে, এরপর দেখো, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার, যেটাকে আমরা বলি বিদেশ মন্ত্রী, তো তিনি কি আছেন? এস জয়শঙ্কর। ঠিক আছে, আচ্ছা, মিনিস্ট্রি অফ ডিফেন্স কে আছেন? রাজনাথ সিং, রাজনাথ সিং। ঠিক আছে, এই কয়েকটা পয়েন্ট এই প্রশ্নটার থেকে মনে রাখতে হবে। কে করেছে? মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রিজ। নেক্সট, 2024 সালে বিশ্ব সবুজ অর্থনীতি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দেখো, এই যে প্রশ্নটা রয়েছে, এটা হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার থেকে প্রশ্ন। তো এটা হচ্ছে তোমার 2024-এর যে গ্রিন ইকোনমি সামিট, ঠিক আছে, 2024-এর গ্রিন ইকোনমি সামিট, ইকোনমি সামিট, ঠিক আছে। তো এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ইউনাইটেড আরব এমিরেটস, ইউএসএ, ইউকে, নাকি ইন্ডিয়া? তো দেখো, 2024-এর এটা হয়েছিল তোমার ইউএই তে, মানে হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস। ঠিক আছে, এই যে বিশ্ব সবুজ অর্থনীতি যে সম্মেলন, সেখানে থিম কি ছিল এই বছরে? 2024-এর থিমটা কি ছিল? থিমটা ছিল তোমার এম্পাওয়ারিং গ্লোবাল অ্যাকশন। দেখো, এটা এরম ভাবেই মনে রাখবে, ঠিক আছে, এম্পাওয়ারিং গ্লোবাল অ্যাকশন। ঠিক আছে, আনলকিং অপরচুনিটিস, আনলকিং অপরচুনিটিস অ্যান্ড অ্যাডভান্সিং প্রসেস। ঠিক আছে, অ্যান্ড অ্যাডভান্সিং প্রসেস, এইটা হচ্ছিল থিম। তাহলে থিম কি ছিল? এম্পাওয়ারিং গ্লোবাল অ্যাকশন, আনলকিং অপরচুনিটিস অ্যান্ড অ্যাডভান্সিং প্রসেস। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো এই প্রশ্নটা। পরবর্তী প্রশ্নের দিকে যাই, সেটা হচ্ছে তোমার 95তম মুরুগুপ্পা হকি গোল্ড কাপ। ঠিক আছে, 95তম মুরুগুপ্পা হকি গোল্ড কাপ কে জিতেছেন? ইন্ডিয়ান রেলওয়ে, ওয়েস্ট বেঙ্গল, উত্তরপ্রদেশ, নাকি ইন্ডিয়ান আর্মি? তো দেখো, মুরুগুপ্পা হকি গোল্ড কাপ, তোমরা বুঝতে পারছো এটা একটা হকি খেলার ট্রফি। এটা কে জিতেছে 95তম? এটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে 2024-এ। ঠিক আছে, দেখো,
ফাইনাল খেলাটা কার কার মধ্যে হয়েছিল? ফাইনাল সেটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে আর একটা ভার্সেস ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। ঠিক আছে, কে ছিল? ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। বোঝা গেছে? এই দুটো টিমের মধ্যে হয় এবং উইনার কে হয়? ইন্ডিয়ান রেলওয়ে, আর রানার আপ হয় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। ঠিক আছে, বুঝতে পেরেছো? এরপর দেখো হকি খেলা। দেখবে পরীক্ষাতে সব থেকে বেশি প্রশ্ন পাবে যে হকি খেলার কয়েকটা গুরুত্বপূর্ণ ট্রফির নাম হকিতে। ঠিক আছে, হকিতে কয়েকটা নাম দেখে নাও, নোট করে নাও। একটা হচ্ছে তোমার লেডি রতন টাটা ট্রফি, লেডি রতন টাটা ট্রফি। ঠিক আছে, নেক্সট কি রয়েছে? স্ট্যানলি কাপ, স্ট্যানলি কাপ। 3 নাম্বার কি রয়েছে? সেটা হচ্ছে তোমার রঙ্গস্বামী ট্রফি, রঙ্গস্বামী ট্রফি। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার হকি খেলার। লিখে দিই, না তো হয়তো তোমরা বুঝতে পারবে না পরবর্তী ক্ষেত্রে। হকি, হকির কয়েকটা গুরুত্বপূর্ণ ট্রফি, লেডি রতন টাটা ট্রফি, স্ট্যানলি কাপ আর রঙ্গস্বামী ট্রফি। ঠিক আছে, এগুলো মনে রাখবে। এরপর দেখো ওয়েস্ট বেঙ্গল। মনে রাখবে 2024-এ ফুটবলের একটা বিখ্যাত ট্রফি হচ্ছে সন্তোষ ট্রফি, সন্তোষ ট্রফি। কে জিতেছে? ওয়েস্ট বেঙ্গল জিতেছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, 2024 সালের অক্টোবরে নিচের কোন ভাষাকে শাস্ত্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? শাস্ত্রীয় ভাষা বলতে কি? ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, প্রাকৃত, হিন্দি, গুজরাটি নাকি পাঞ্জাবি? ঠিক আছে, 2024-এ তোমার এই যে প্রাকৃত ভাষা রয়েছে, এই ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা শাস্ত্রীয় ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। দেখো আমাদের এখন পর্যন্ত টোটাল 11টা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আছে। ঠিক আছে, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ কাকে বলবো? যেসব ভাষার অস্তিত্ব 1000 বছরেরও পুরনো। ঠিক আছে, 1000 বছরের পুরনো সেই সব ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের আন্ডারে আনা হয়। ঠিক আছে, তো প্রথম যে ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে স্বীকৃতি দেওয়া হয় সেটা হচ্ছে তামিল, যেটা তামিলনাড়ুতে বলা হয়। বিশেষ করে কোথাকার ভাষা এটা? তামিলনাড়ু। ঠিক আছে, কত সালে? 2004 সালে। এবং এমনও মান্যতা আছে যে ভারতবর্ষের তথা বিশ্বেরও বলা চলে সব থেকে প্রাচীন ভাষা হচ্ছে তামিল। ঠিক আছে, 2। তারপর হচ্ছে সংস্কৃত, সংস্কৃত। ঠিক আছে, এই ভাষাটাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে গ্রহণ করা হয় 2005-এ। 3 নাম্বার সেটা হচ্ছে তেলেগু, তেলেগু সেটা হচ্ছে 2008 সালে। ঠিক আছে, এরপর দেখবে যে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য। দেখো এইখানে এই প্রশ্নটার সাথে পড়বে না, কিন্তু একটা পলিটি থেকে প্রশ্ন আসে যে ভাষার ভিত্তিতে, নোট করে নাও, ভাষার ভিত্তিতে ফার্স্ট রাজ্য গঠন কোনটা হয়েছিল? অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, আর অন্ধ্রপ্রদেশের ভাষা কি? তেলেগু। ঠিক আছে, তো তেলেগু ভাষার জন্যই অন্ধ্রপ্রদেশকে প্রথম ভাষাভিত্তিক রাজ্য গঠন করা হয়। ঠিক আছে, তেলেগু হয়ে গেল। তারপর হচ্ছে কন্নড়, কন্নড়। ঠিক আছে, কন্নড় কোথাকার ভাষা? এটা তোমার কর্ণাটক এইসব জায়গায় বলা হয়। এটাকেও 2008 সালে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। নেক্সট কে আছে? নেক্সট আছে তোমার মালায়ালম, মালায়ালম। কেরালা, তারপর হচ্ছে তোমার তামিলনাড়ু, তারপর হচ্ছে তোমার কর্ণাটক, এইসব এরিয়াতে এই ভাষাগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার 2013-তে। ঠিক আছে, তারপর হচ্ছে 6 নাম্বার হচ্ছে উড়িয়া ভাষা, ওড়িশা। এটা তোমার 2014 সালে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে যুক্ত করা হয়। এরপর হচ্ছে 7, 8, 9, 10 এবং 11।
এই পাঁচটা ভাষাকেই 2011 সালে স্বীকৃতি দেওয়া হয়, 2024-এ, সরি 2011 নয়, 2024-এ স্বীকৃতি দেওয়া হয়। কি কি রয়েছে দেখো, একটা হচ্ছে তোমার মারাঠি, একটা হচ্ছে মারাঠি, একটা হচ্ছে পালি, একটা হচ্ছে প্রাকৃত, একটা হচ্ছে আসামি, যেটা আসামের ভাষা, ঠিক আছে, আসামিজ, আর একটা হচ্ছে বেঙ্গলি। এই যে পাঁচটা ভাষা রয়েছে, ঠিক আছে, এই পাঁচটা ভাষাকেই কিন্তু 2024 সালে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। এরপর দেখো, আমাদের যখনই ভাষার কথা বলবো আমরা, তো আমাদের যে সংবিধান, ঠিক আছে, আমাদের সংবিধানের তফসিল 8 অনুসারে আমাদের ভারতে স্বীকৃত ভাষা কটি? 22টি, ঠিক আছে, কটি রয়েছে? 22টি। আর এগুলো হচ্ছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, এগুলো হচ্ছে তোমার ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। বোঝা গেছে? নেক্সট আমরা দেখব, ব্রিটেন ভারত মহাসাগরে অবস্থিত ছাগস দ্বীপ কোন দেশকে দিতে প্রস্তুত হয়েছে? প্রথমত দেখো, দ্বীপটার নাম কি? ছাগস। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ছাগস দ্বীপ, ঠিক আছে। কোথায় অবস্থিত? ভারত মহাসাগর বা ইন্ডিয়ান ওশিয়ানে অবস্থিত, এমনও মনে রাখতে পারো, ইন্ডিয়ান ওশিয়ান। দেখো প্রশ্ন এরম আসবে, হয়তো এই প্রশ্নটাই আসবে না, প্রশ্ন এরম আসতে পারে যে ছাগস দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত, সেটা তখন জিকের প্রশ্ন হয়ে যাচ্ছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে আমরা দুটাকে সঙ্গে নিয়ে চলবো, ঠিক আছে। তো ছাগস দ্বীপটা কোন দেশকে দিতে প্রস্তুত হয়েছে ব্রিটেন? ভারত, মালদ্বীপ, মরিশাস নাকি বাংলাদেশ? কাকে দিতে প্রস্তুত হয়েছে? সেটা হচ্ছে মরিশাসকে, ঠিক আছে। মরিশাস কিসের জন্য বিখ্যাত? ভ্রমণের জন্য বিখ্যাত, ঠিক আছে। কিসের জন্য? ভ্রমণের জন্য বিখ্যাত। নেক্সট, সম্প্রতি ডিআরডিও সফলভাবে ভিএসএইচও আরএডিএস ভিসোর্যাডস প্রতীক্ষা ব্যবস্থা পরীক্ষা করেছে, এটার সম্পূর্ণ নাম কি? তো দেখো, এটা একটা হচ্ছে ডিফেন্স সিস্টেম। তোমরা জানো আমাদের দেশে যত রকম মিসাইল বা যত রকম ডিফেন্স সিস্টেম আছে, সেগুলো কি, যেমন তোমার ব্রহ্মস মিসাইল, তো এগুলো কে তৈরি করছে? ডিআরডিও তৈরি করছে, ঠিক আছে। তো ডিআরডিও কে নিয়ে যাব, তার আগে এটার ফুল ফর্মটা দেখে নাও। এটা হচ্ছে তোমার ভেরি শর্ট রেঞ্জ, ঠিক আছে, ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম। ভেরি শর্ট রেঞ্জ মানে বুঝতে পারছো তো, একদম মানে কম এরিয়ার জন্য এটা হচ্ছে তোমার কি, এই মিসাইলটা। এরপর দেখো ডিআরডিও, ডিআরডিও, ডিআরডিও সম্পূর্ণ নাম কি? ডিফেন্স রিসার্চ, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ঠিক আছে। এটা হচ্ছে ডিআরডিও। এটার প্রতিষ্ঠা কখন হয়েছিল জানো? 1958 সালে, 1958 সালে, ঠিক আছে। এটার যে মোটো, এখান থেকেও প্রশ্ন আসে যে ডিআরডিওর মোটো কি? মোটো হচ্ছে তোমার বলস্যম মূলম বিজ্ঞানম। কি নাম? বলস্যম মূলম বিজ্ঞানম। তার অর্থ হচ্ছে বলের মূল উৎস, বলের মূল উৎস বিজ্ঞান, ঠিক আছে। এরপর এই যে ডিআরডিওর বর্তমানে হেড কে রয়েছে, সেটা একটু তোমরা কমেন্ট করো, ঠিক আছে। ডিআরডিও হেড কে? তোমরা উত্তরটা যখন লিখবে তখন এরকম ভাবে লিখবে ডিআরডিও, তারপরে নামটা এখানে লিখে দিবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, মালাবার নৌমহড়া ভারত, অস্ট্রেলিয়া, জাপান এবং দেশের যৌথ মহড়া। মালাবার নৌমহড়া ইউএসএ, ব্রিটেন, কানাডা নাকি রাশিয়া? তো দেখো, মালাবার যে নৌমহড়া সেটা হচ্ছে ভারত, কার কার? ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, জাপান, আর একটা হচ্ছে তোমার ইউএসএ। এই চারটা দেশের
মানে যৌথ মহড়া। মহড়া বলতে কি বোঝায়? এটা হচ্ছে তোমার এক্সারসাইজ, মানে যেখানে যুদ্ধের সময় যে ঘটনাগুলো ঘটতে পারে সেই ঘটনাগুলোকে ভেবে একটা এক্সারসাইজ করা হয় বিভিন্ন দেশের মধ্যে, সেগুলোকে বলা হয় মহড়া। তো 2024 সালে যে যুদ্ধ মহড়াটা হয়েছিল, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার কততম? 28তম। ঠিক আছে, কততম? 28। আর কোথায় করা হয়েছে এই মহড়াটা? সেটা হচ্ছে বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম। ঠিক আছে। নেক্সট, সম্প্রতি কোন রাজ্যে বাথুকাম্মা উৎসব পালিত হয়েছে? ঠিক আছে, বাথুকাম্মা উৎসব, দেখো অপশনগুলো কি কি রয়েছে? তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় নাকি তামিলনাড়ু? তো দেখো বাথুকাম্মা উৎসব, এটা হচ্ছে তোমার কোথাকার উৎসব? এটা হচ্ছে তোমার তেলেঙ্গানার উৎসব। ঠিক আছে, বাথুকাম্মা এটা হচ্ছে তেলেঙ্গানার উৎসব। ঠিক আছে, এই যে বাথুকাম্মা, এটাকে বলা হয় দ্য ফেস্টিভ্যাল অফ ফ্লাওয়ার। দ্য ফেস্টিভ্যাল অফ ফ্লাওয়ার মানে কি? ফুলের উৎসব। এই যে দেখতে পাচ্ছ সারি সারি ফুল সাজানো রয়েছে। এরপর দেখো তেলেঙ্গানার খুব বেশি উৎসব বিখ্যাত নয়, তার মধ্যে যে কটা উৎসব বিখ্যাত, একটা হচ্ছে বোনালু। বোনালু। আরেকটা হচ্ছে মেদরাম যাত্রা। মেদরাম যাত্রা। ঠিক আছে। এরপর দেখো অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের কি কি উৎসব রয়েছে? একটা হচ্ছে লুম্বিনী। লুম্বিনী। আর একটা হচ্ছে উগাডি। ঠিক আছে, লুম্বিনী আর উগাডি। ঠিক আছে। এরপর দেখো ছত্তিশগড়। ছত্তিশগড়, ঠিক আছে, ছত্তিশগড় হচ্ছে তোমার একটা বস্তা পরব বা বস্তার পরব। ঠিক আছে। আর এটা হচ্ছে হারেলি। হারেলি। আর একটা হচ্ছে গোঞ্চা। গোঁচা। ঠিক আছে। এরপর দেখো তামিলনাড়ু। তামিলনাড়ুতে রয়েছে তোমার পোঙ্গল, যেটা তোমার মকর সংক্রান্তিতে করা হয়, তোমরা জানো পোঙ্গল। একটা হচ্ছে পুথান্ডু। পুথান্ডু। আর একটা হচ্ছে তোমার থাইপুসম। থাইপুসম এটা কখন করা হয়? মকর সংক্রান্তি। এই পুথান্ডু হচ্ছে তামিল নববর্ষ। থাইপুসম হচ্ছে ভগবান মুরুগন এর পূজা। মুরুগনটাকে কুমার কার্তিক, যেটাকে আমরা কার্তিক ঠাকুর বলি। ঠিক আছে। এরপর দেখো হরেলি। হরেলি কোথাকার উৎসব? ছত্তিশগড়। আরেকটা ঠিক একই নামের উৎসব হচ্ছে হরেলা। এটা কোথাকার উৎসব? এটা হচ্ছে উত্তরাখণ্ড। কোথাকার? উত্তরাখণ্ড। ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সট, সম্প্রতি জিমন্যাস্ট দীপা কর্মকার তার অবসর ঘোষণা করেছেন, তিনি কোন রাজ্যের বাসিন্দা? কি নাম? জিমন্যাস্ট দীপা কর্মকার। ঠিক আছে, তিনি কোন রাজ্যের বাসিন্দা? তো দেখো দীপা কর্মকার হচ্ছে ত্রিপুরা নাকি ওয়েস্ট বেঙ্গল নাকি আসাম নাকি উড়িষ্যা? তো দীপা কর্মকার তিনি হচ্ছেন ত্রিপুরার বাসিন্দা। ঠিক আছে, তিনি একজন কে? তিনি একজন জিমন্যাস্ট। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ। ঠিক আছে। দীপা কর্মকার বিশেষ ক্ষেত্রে যেগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তার অ্যাওয়ার্ড। তিনি কি কি পুরস্কার পেয়েছেন? অ্যাওয়ার্ডস। ঠিক আছে, একটা পেয়েছেন খেল রত্ন পুরস্কার, মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার। তোমরা জানো স্পোর্টসের জগতে সব থেকে বড় পুরস্কার হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার। কবে পেয়েছিলেন তিনি এটা? 2016 সালে। তারপর কি রয়েছে? অর্জুন অ্যাওয়ার্ড বা অর্জুন পুরস্কার। কবে পেয়েছেন?
2015 সালে। ঠিক আছে, আরেকটা হচ্ছে পদ্মশ্রী। পদ্মশ্রী তিনি কত সালে পেয়েছেন? 2017। বোঝা গেছে? তাহলে 2017-তে তিনি কি পেয়েছেন? পদ্মশ্রী পুরস্কারটি পেয়েছেন। তাহলে দীপা কর্মকার কোথাকার? ত্রিপুরা। কি কি পুরস্কার পেয়েছেন? মেজর ধ্যানচাঁদ খেলরত্ন, অর্জুন পুরস্কার এবং পদ্মশ্রী পুরস্কার। কবে পেয়েছে সেই ডেটগুলোও কিন্তু মনে রাখতে হবে। নেক্সট, জম্মু এবং কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসাবে কে নির্বাচিত হলেন? উমর আবদুল্লাহ, হরি সিং, ফারুক আবদুল্লাহ নাকি জাফর হাবিব? তো দেখো 2000 এই জম্মু কাশ্মীর, ঠিক আছে, দেখো জম্মু এবং কাশ্মীর একটু ম্যাপটা তোমাদেরকে এখানে দেখতে হবে। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে তোমার জম্মু কাশ্মীর আর এই জায়গাটা হচ্ছে তোমার লাদাখ। ঠিক আছে, তো দেখো এই যে জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীর যখন দেখো দেশ আমাদের যখন স্বাধীন হয় 1947 সালে, তখন মাউন্ট ব্যাটেন কি করে? একটা প্ল্যান নিয়ে আসে, মাউন্ট ব্যাটেন প্ল্যান। ঠিক আছে, সেখানে তিনি কি বলেন? তিনি বলেন যে যেসব দেশি রিয়াসত রয়েছে তারা চাইলে ভারতের সাথে যুক্ত হতে পারে, বা তারা পাকিস্তানের সাথে যুক্ত হতে পারে, বা তারা স্বাধীনভাবে একটা নিজের দেশ তৈরি করতে পারে। তো জম্মু কাশ্মীরের তৎকালীন রাজা ছিল কে? হরি সিং। ঠিক আছে, হরি সিং। তিনি কি বললেন? যে না, আমরা একটা স্বাধীন দেশ তৈরি করব, যেটার নাম রাখবো জম্মু কাশ্মীর। ঠিক আছে, তিনি করলেন। কিন্তু ঠিক সেই সময় যে ঘটনাটা ঘটলো, ঠিক আছে, সেটার জন্য আরেকবার ম্যাপটা তোমাদেরকে দেখতে হবে। সেটা হচ্ছে তোমার জম্মু কাশ্মীর। তো সেই সময় এখানে আছে পাকিস্তান, আর পাকিস্তান মানে হচ্ছে আতঙ্কবাদীর দেশ, তোমরা জানো। পাকিস্তান কি করলো? টেররিস্টকে এখানে ঢোকাতে শুরু করলো এবং এতটা জায়গা দখল করে নিল, যেটার নাম দেওয়া হলো POK, পাক অকুপাইড কাশ্মীর। তখন হরি সিং বুঝলো যে না, আমাদের স্বাধীন থাকলে চলবে না, আমাদেরকে ভারতের সাথেই যুক্ত হতে হবে, না হলে পাকিস্তান আমাদেরকে দখল করে নেবে। তখন হরি সিং ভারতের সাথে যুক্ত হলেন উইলে সাইন করার মাধ্যমে, এবং তখন আর্টিকেল 370 আনা হলো। ঠিক আছে, যেখানে মানে জম্মু কাশ্মীরকে একটা বিশেষ কিছু অধিকার দেওয়া হয়। বোঝা গেছে? তো সেই আর্টিকেলের মাধ্যমে জম্মু কাশ্মীরে একটা আলাদাভাবে কি করা হয়েছিল? বিধানসভা গঠন করা হয়। কারণ কি? তারা চেয়েছিল যে জম্মু কাশ্মীরের সমস্ত রকম যে ইন্টারনাল ম্যাটার, সেগুলো সেই বিধানসভার মাধ্যমেই কন্ট্রোল হবে। ঠিক আছে, মানে ভারতবর্ষের থেকে বেশি যাতে জম্মু কাশ্মীরের নিজস্ব ক্ষমতা থাকে, তার জন্য তারা বিধানসভা গঠনটা করেছিল। তো সেই বিধানসভাতেই বর্তমানে মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন কে? উমর আবদুল্লাহ। কে হয়েছেন? উমর আবদুল্লাহ। ঠিক আছে, এই যে উমর আবদুল্লাহ, তিনি কোন পার্টির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন? সেটা হচ্ছে জম্মু এবং কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স। ঠিক আছে, পার্টিটার নাম কি? জম্মু অ্যান্ড কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স, ন্যাশনাল কনফারেন্স। ঠিক আছে, এই গেল পলিটিক্যাল দিক। এরপর দেখো জিও পলিটিক্যাল আমরা দিকটা দেখব জম্মু কাশ্মীরে। ঠিক আছে, এই ছবিটা ইরেজ করছি। কারণ জম্মু কাশ্মীর থেকে নানা রকম প্রশ্ন আসে। ঠিক আছে, তো সেই দিকটা আমাদেরকে দেখতে হবে, এবং যাতে তোমাদের পরীক্ষায় অসুবিধা না হয়। দেখো একবার জম্মু কাশ্মীর ম্যাপটা আঁকি। হুম, কি বললাম? এই জায়গাটা টোটাল যদি 100% হয়, তার মধ্যে 30% কে দখল করে রেখেছে? পাকিস্তান, যেটার নাম দেওয়া হয়েছে POK। আর এদিকে 10% দখল করে রেখেছে কে? চায়না। ঠিক আছে, যেটার নাম দেওয়া হয়েছে অক্সাই চীন। অক্সাই চীন। তাহলে ভারতের কাছে টোটাল কত রয়েছে? 60%। ঠিক আছে, তো দেখো ভারত এবং পাকিস্তান, এই জায়গাটা এখন পাকিস্তানের কন্ট্রোলে রয়েছে।
তো এইখানে যে বর্ডারটা তৈরি করছে, এই বর্ডারটাকে বলা হচ্ছে LOC, লাইন অফ কন্ট্রোল। ঠিক আছে, আর এইদিকে যে বর্ডারটা তৈরি করছে তার নাম দেওয়া হয়েছে LAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ঠিক আছে, এরপর এটা হচ্ছে ভারতের জম্মু কাশ্মীর এবং লাদাখ। তো 2019 সালের 31শে অক্টোবর, ঠিক আছে, কি করা হয়, এই যে জম্মু কাশ্মীর এবং লাদাখ প্রথমে একটাই ইউটি ছিল, কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, পরবর্তী ক্ষেত্রে কি করে দেওয়া হলো, জম্মু এবং কাশ্মীরকে একটা আলাদা ইউটি এবং লাদাখ এই দুটাকে একটা আলাদা ইউটি করে দেওয়া হলো। লাদাখে কিন্তু বিধানসভা নেই, তার জন্য লাদাখটাকে কন্ট্রোল করে কে, লেফটেন্যান্ট গভর্নর। ঠিক আছে, এবং তার নাম কি, BD মিশ্রা, ব্রিগেডিয়ার মিশ্র। ঠিক আছে, এই হচ্ছে জিওপলিটিক্যাল দিক। নেক্সট, হরিয়ানা রাজ্য নির্বাচনে কোন রাজনৈতিক দল সর্বাধিক আসন পেয়েছে, TMCP, বিজেপি, কংগ্রেস নাকি আম আদমি পার্টি? তো দেখো, হরিয়ানাতে রিসেন্টলি 2024-এ কি হয়েছে, বিধানসভা নির্বাচনের ইলেকশন হয়েছে এবং সেখানে সব থেকে বেশি ভোট পেয়েছে কে, বিজেপি। ঠিক আছে, এবং মুখ্যমন্ত্রী হিসাবে কে নির্বাচিত হয়েছেন, মুখ্যমন্ত্রী তার নাম হচ্ছে তোমার শ্রী নায়াব সিং সাইনি, নয়াব সিং সাইনি বা সাইনি। ঠিক আছে, বিজেপি। বোঝা গেছে। পরবর্তী প্রশ্ন দেখো, কায়াস সৈয়দ কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন? এই যে ইনি হচ্ছেন কায়াস সৈয়দ। ঠিক আছে, কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, টিউনিসিয়া, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া নাকি আজারবাইজান? ঠিক আছে, তো কায়াস সৈয়দ হচ্ছে তোমার টিউনিসিয়া, এখানকার প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন। ঠিক আছে, এরপর দেখো আজারবাইজান, মনে রাখবে প্রথম দেশ যেখানে ম্যালেরিয়া মুক্ত বলে ঘোষণা করা হয়েছে, ম্যালেরিয়া মুক্ত। ঠিক আছে, 44তম এবং 45তম আসিয়ান শীর্ষ সম্মেলন, আসিয়ান এটা একটা সংস্থা তোমরা জানো, আসিয়ান। ঠিক আছে, শীর্ষ সম্মেলন 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল, মায়ানমার, সিঙ্গাপুর, লাওস নাকি মালয়েশিয়া? তো এটা হয়েছিল তোমার লাওসে। ঠিক আছে, এরপর দেখো আসিয়ান, আসিয়ান সম্পূর্ণ নাম কি, সম্পূর্ণ নামটা একবার দেখে নাও, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়া, সাউথ ইস্ট এশিয়া নেশন। ঠিক আছে, মানে এশিয়ার মধ্যে সাউথ ইস্টে যে দেশগুলো রয়েছে তাদের একটা সংগঠন। এটা কত সালে গঠন করা হয়, গঠন করা হয় 1967-এ। হেডকোয়ার্টার কোথায়, হেডকোয়ার্টার হচ্ছে তোমার জাকার্তা, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার জাকার্তায়, জাকার্তা এটা হচ্ছে ইন্দোনেশিয়া। ঠিক আছে, আচ্ছা, এটার টোটাল মেম্বার সংখ্যা কত, 11। ঠিক আছে, সব থেকে লেটেস্ট বা নবীনতম মেম্বার হচ্ছে লাওস। কি নাম, লাওস হচ্ছে তোমার আসিয়ানের নবীনতম মেম্বার। বোঝা গেছে। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে আসিয়ানের, ভারত কি, প্রশ্নটা হচ্ছে ভারত কি আসিয়ানের সদস্য? উত্তরটা হবে না। ঠিক আছে, এই প্রশ্নটা আসে। নেক্সট, 2024 সালে সাহিত্যের জন্য নোবেল পেয়েছেন কে, হানকাং, কস্তুরী রায়, অমিতাভ ঘোষ নাকি অরবিন্দ আডিগা? তো দেখো 2024-এর যে নোবেল, এই নোবেল পুরস্কারটা কে পেয়েছেন, তার নাম হচ্ছে হাংকাং। ঠিক আছে, হাংকাং। দেখো নোবেলের নিয়ে একটা আলাদা ক্লাস তোমাদেরকে করানো হবে। ঠিক আছে,
নোবেল পুরস্কারটা খুব গুরুত্বপূর্ণ একটা পুরস্কার, তোমরা জানো, যেটাকে একাডেমি পুরস্কারও বলা হয়। এই পুরস্কারটা নিয়ে অবশ্যই একটা অন্য ক্লাসে তোমাদেরকে ডিটেলসে আলোচনা করবো, এবং 2024-এ কারা কারা পেয়েছে বা 2025-এ কারা কারা পাচ্ছে সেগুলো তোমাদের সাথে আলোচনা করব। তবে এইখানে একটা বেসিক জিনিস তোমরা জেনে রাখো, এই যে হাংকাং, তিনি কোথাকার? জাপানের। তিনি কিসের জন্য নোবেল পেয়েছেন? সাহিত্যের জন্য। তিনি যে মানুষের দুঃখ কষ্ট, ঠিক আছে, দুঃখ এবং কষ্ট এই বিষয়ের উপর কবিতা লিখেছিলেন, ঠিক আছে। এরপর দেখো নোবেল পুরস্কার, নোবেল অ্যাওয়ার্ড, ঠিক আছে। এই নোবেল অ্যাওয়ার্ডকে কি বলা হয়? এর একটা নাম হচ্ছে তোমার একাডেমি অ্যাওয়ার্ড, একাডেমি অ্যাওয়ার্ড। এটা বেসিক জিনিস তোমাদেরকে বলছি, ঠিক আছে। আচ্ছা, কার স্মরণে দেওয়া হয়? সেটা হচ্ছে আলফ্রেড নোবেল, আলফ্রেড নোবেল একজন ফিজিসিস্ট ছিলেন, একজন বিজ্ঞানী ছিলেন, এবং তিনি কি আবিষ্কার করেছিলেন? ডায়নামাইট, যেটার মাধ্যমে এখন পাথর ভাঙা হয়, ডায়নামাইট, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পেরেছো? ডায়নামাইট আবিষ্কার করেন। এই নোবেল পুরস্কার কবে, মানে কোথা থেকে দেওয়া হয়? সেটা হচ্ছে সুইডেনের স্টকহোম, স্টকহোম থেকে দেওয়া হয়, ঠিক আছে। নোবেল প্রাইজের মানে গঠন কবে হয়? স্টাবলিশড হয় তোমার 1900 সালে, 1900, ঠিক আছে। এবং প্রথম পুরস্কার দেওয়া হয়, ফার্স্ট পুরস্কার, সেটা হচ্ছে 1901-এ, ঠিক আছে। এইখানে একটা জিনিস তোমরা মনে রাখবে, এখানে নোবেল কিন্তু শুধুমাত্র 5টা এরিয়াতে বা 5টা বিষয়ের উপর দেওয়া হয়, ইকোনমিক্সে দেওয়া হয় না, ইকোনমিক্সে দেওয়া হয় না, ঠিক আছে। তাহলে ইকোনমিক্সে প্রথম নোবেল কবে দেওয়া হয়? এটাও একটা প্রশ্ন, ঠিক আছে। দেখো 1968 সালে ইকোনমিক্সকে নোবেলের মধ্যে যুক্ত করা হয়, ঠিক আছে। কবে? 1968। এবং 1969-এ প্রথমবার পুরস্কার দেওয়া হয়। এখানে নোবেল পুরস্কার কে পেয়েছিল? একজনকার নাম হচ্ছে জন বার্গেন। কি নাম? জন বার্গেন। তিনি এখানে নোবেল প্রাইজটা পেয়েছিলেন। তো নোবেলের এই কয়েকটা বেসিক ডিটেলস তোমরা মনে রাখবে। আর একটা হচ্ছে প্রথম ভারতীয় যিনি নোবেল পান তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি হচ্ছেন একজন বাঙালি, তোমরা জানো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তিনি প্রথম এশিয়ারও মানুষ যিনি কিনা নোবেল প্রাইজ পেয়েছেন, ঠিক আছে। তো এই কয়েকটা ডিটেলস। নেক্সট দেখো, বিখ্যাত টেনিস খেলোয়াড় রাফেল নাডাল তার অবসরের ঘোষণা দিয়েছেন, ঠিক আছে, অবসরের ঘোষণা দিয়েছেন। তিনি কোন দেশের হয়ে খেলতেন? ইউএসএ, ইউকে, স্পেন নাকি সৌদি আরেবিয়া? তো বিখ্যাত টেনিস খেলোয়াড় রাফেল নাডাল, ঠিক আছে, ইউএসএ, ইউকে, স্পেন নাকি সৌদি আরেবিয়া? তো তিনি হচ্ছে তোমার স্পেনের প্লেয়ার ছিলেন, ঠিক আছে, বিখ্যাত প্লেয়ার। এবং তিনি টোটাল 22 বার, ঠিক আছে, গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন। গ্র্যান্ড স্ল্যাম হচ্ছে টেনিসের বিখ্যাত খেলা, টুর্নামেন্ট, সেটা তিনি 22 বার, 22 টাইমস জিতেছেন। এরপর দেখো আরো কয়েকটা নাম, যেমন একটা হচ্ছে তোমার রজার ফেডেরার, টেনিস প্লেয়ার, টেনিসের সাথে যুক্ত, প্রশ্ন আসতে পারে। আরেকটা হচ্ছে নোভাক জোকোভিক, 25 বার গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন, ঠিক আছে। নেক্সট, ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্স ভারতের র্যাঙ্ক কত? 105, 111, 112, 145? তো দেখো ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সে ভারতের যে র্যাঙ্ক সেটা হচ্ছে তোমার 105। কত? 105। কতর মধ্যে? 127-এর মধ্যে ভারতের র্যাঙ্ক হচ্ছে 105। প্রথম র্যাঙ্কে কে রয়েছে? প্রথম র্যাঙ্কে রয়েছে সোমালিয়া, সোমালিয়া। এ দেখো, 1 নাম্বার র্যাঙ্কে রয়েছে মানে খুব ভালো সেটা নয়, 1 নাম্বার র্যাঙ্কে রয়েছে মানে সেখানে সব থেকে বেশি ক্ষুধা রয়েছে মানুষের মধ্যে,
সেখানে মানুষজনের মধ্যে নিউট্রিশনের অভাব রয়েছে, পুষ্টির অভাব রয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে সোমালিয়া। নেক্সট, ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি প্রতিষ্ঠা দিবস কোন কোন দিনে পালিত হয়? ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি প্রতিষ্ঠা দিবস কবে পালন করা হয়? 16ই অক্টোবর, 14ই অক্টোবর, 2 অক্টোবর নাকি 25শে অক্টোবর? ঠিক আছে, তো দেখো এনএসজি স্থাপনা দিবস তোমার পালন করা হয় 16ই অক্টোবর। কবে পালন করা হয়? 16ই অক্টোবর। এনএসজি এটাকে আমরা কি নামে চিনি? ব্ল্যাক ক্যাট, ব্ল্যাক ক্যাটস। এই যে এগুলো হচ্ছে এনএসজি কমান্ডো, আমরা কি নামে চিনি? ব্ল্যাক ক্যাটস নামে চিনি। আচ্ছা, এই এনএসজির গঠন কবে করা হয়? 1986-এ। এবং এনাদের প্রথম যে মিশন, ফার্স্ট মিশন কোনটা ছিল জানো? সেটা হচ্ছে তোমার অপারেশন ব্লু স্টার। অপারেশন ব্লু স্টার। অপারেশন ব্লু স্টার কি জানো? অপারেশন ব্লু স্টার হচ্ছে একটা সময় ইন্দিরা গান্ধীর টাইমে যে পাঞ্জাবে শিখদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সব থেকে মানে কি বলবো পবিত্র জায়গা, সেটা হচ্ছে গোল্ডেন টেম্পল বা হরমন্দির সাহেব। কোথায়? গোল্ডেন টেম্পল বা হরমন্দির সাহেব, হরমন্দির সাহেব। সেখানে কিছু দেশদ্রোহী মানুষ ঢুকে ওই জায়গাটাকে দখল করে এবং তাদেরকে সেখান থেকে বার করার জন্য যে অপারেশনটা চালানো হয় সেটা হচ্ছে অপারেশন ব্লু স্টার। বুঝতে পেরেছো? নেক্সট, আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত হওয়া ভারতের দ্বিতীয় মহিলা ক্রিকেটার কে? নিতু ডেভিড, স্মৃতি মান্ধানা, মিথালি রাজ নাকি ঝুলন গোস্বামী? তো তোমরা ছবিটাতে দেখতেই পাচ্ছ কে? নিতু ডেভিড, ঠিক আছে, দ্বিতীয় ভারতীয়। তাহলে প্রশ্ন আসবে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার কে ছিলেন? তার নাম হচ্ছে ডায়না এডুলজি। কি নাম? ডায়না এডুলজি, ঠিক আছে। এই যে ইনি হচ্ছেন নিতু ডেভিড। আচ্ছা, পুরুষদের দেখো কে রয়েছে? নিউজিল্যান্ডের রয়েছে, ইংল্যান্ডের অ্যালিস্টার কুক এবং সাউথ আফ্রিকার হচ্ছে এবি ডেভিলিয়ার্স। তাহলে কে কে? একটা হচ্ছে অ্যালিস্টার কুক, নিতু ডেভিড এবং এবি ডেভিলিয়ার্সকে আইসিসি হল অফ ফেমে যুক্ত করা হয়েছে 2024 সালে। নেক্সট, নিম্নলিখিতদের মধ্যে কে মিস ইন্ডিয়া 2024 জিতেছেন? মিস ইন্ডিয়া 2024 নিকিতা পোরওয়াল, ঐশ্বরিয়া রায়, ওয়ামিকা নাকি দীপিকা পাডুকোন? দেখো সবাইকে তোমরা চেনো, তো 2024-এর মিস ইন্ডিয়া কে হয়েছে? নিকিতা পোরওয়াল, ঠিক আছে, নিকিতা পোরওয়াল। আচ্ছা, যদি বলা হয় মিস ইউনিভার্স, কে হয়েছেন? তার নাম ভিক্টোরিয়া কে থেলভিং। তার নাম কি? ভিক্টোরিয়া কে থেলভিং, ঠিক আছে, তিনি মিস ইউনিভার্স হয়েছেন 2024-এ। এরপর দেখো ভারতের ফার্স্ট ভারতীয় মিস ইউনিভার্স কে? ফার্স্ট ভারতীয় মিস ইউনিভার্স, তার নাম হচ্ছে সুস্মিতা সেন। সেকেন্ড কে? তার নাম হচ্ছে ঐশ্বরিয়া রায়। ঐশ্বরিয়া রয়। আর থার্ড ছিল কে? থার্ডের নামটা হচ্ছে তোমার উর্বশী রাউতেলা। উর্বশী রাউতেলা। তোমরা দেখবে সেই যে ঋষভ পন্থ, যারা ক্রিকেটের সাথে যুক্ত আছে তারা জানবে যে ঋষভ পন্থের সাথে সবসময় যে নামটা জড়িয়ে থাকে সেটা হচ্ছে উর্বশী রতেলা, ঠিক আছে। এরপর দেখো ওয়ামিকা। ওয়ামিকা কে? ওয়ামিকা হচ্ছে দেখো এখন রিসেন্টলি ভাইরাল হচ্ছে খুব, চোখগুলো দেখবে একদম খুব সুন্দর চোখগুলো দেখতে। তো যাকে ঐশ্বরিয়া রায়ের সাথে তুলনা করা হচ্ছে ওয়ামিকা। দীপিকা পাডুকোনকে তো তোমরা সকলেই চেনো। নেক্সট, ভারতের কোন রাজ্যে কাটি বিহু পালিত হয়? বিহু অপশনে থাকলে সেটা, বিহু থাকলে আসাম, অন্য কিচ্ছু না, ঠিক আছে। এরপর দেখো এই যে বিহু, এই বিহু 3 ধরনের হয়, ঠিক আছে, 3 ধরনের। একটা হচ্ছে বোহাগ বিহু, একটা হচ্ছে বোহাগ বিহু, একটা হচ্ছে তোমার কাটি বিহু, কাটি বিহু, আর একটার নাম হচ্ছে মাঘ বিহু।
এরপর না সবসময় এরকম ভাবে আসে না, যেমন বহাগ বিহুর আরেকটা নাম হচ্ছে তোমার রঙ্গালী। কি নাম? রঙ্গালী। কাটি বিহুর একটা নাম হচ্ছে কঙ্গালী। আর মাঘ বিহু এটার একটা নাম হচ্ছে ভোগলি বা ভোগালী। ঠিক আছে, তো বিহুরও কিন্তু অনেকগুলো নাম রয়েছে। বিহু কোথাকার? আসামের। আচ্ছা, আসামের যদি বলা হয় একটা ডান্সের নাম বলো, ক্লাস মানে ফোক ডান্স, সেটাও কিন্তু বিহু। বিহু ডান্সও হয়, বিহু ফেস্টিভ্যালও হয়। নেক্সট, কোন রাজ্য সরকার মহর্ষি বাল্মীকির নামে রাজ্যের সমস্ত আবাসিক স্কুল এবং রায়চুর বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করার ঘোষণা করা হয়েছে? প্রশ্নটা কি? কোন রাজ্যের সরকার মহর্ষি বাল্মীকির নামে রাজ্যের সমস্ত আবাসিক স্কুল এবং রায়চুর বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করার ঘোষণা করেছে? কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ নাকি উত্তরাখণ্ড? তো উত্তরটা হচ্ছে তোমার কর্ণাটক। ঠিক আছে, কর্ণাটকের বর্তমানে মুখ্যমন্ত্রী কে রয়েছেন? তার নাম হচ্ছে সিদ্ধারামাইয়া। কি নাম? সিদ্ধারামাইয়া। ঠিক আছে। আচ্ছা, মহর্ষি বাল্মীকি এয়ারপোর্ট, মহর্ষি বাল্মীকি এয়ারপোর্ট কোথায় রয়েছে? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। ঠিক আছে। নেক্সট, দারিদ্র দূরীকরণের জন্য আন্তর্জাতিক দিবস কবে পালিত হয়? 17 অক্টোবর, 16 অক্টোবর, 22 অক্টোবর নাকি 21 অক্টোবর? আন্তর্জাতিক দরিদ্র দূরীকরণ মানে হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল পোভার্টি ইরাডিকেশন ডে কবে পালন করা হয়? এটা হচ্ছে তোমার 17 অক্টোবর। কবে? 17 অক্টোবর। এরপর দেখবে 16 অক্টোবর কি বললাম? 16 অক্টোবর হচ্ছে এনএসজি ডে। ঠিক আছে। এরপর দেখো 2 অক্টোবর, তোমরা জানো এই দিনটা খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে মহাত্মা গান্ধীর জন্মদিন, মহাত্মা গান্ধী জন্মদিন। এই দিনটাতে আরো একজন বিখ্যাত ব্যক্তি জন্মগ্রহণ করেছিলেন, তার নাম হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী। তিনি কি স্লোগান দিয়েছিলেন? জয় জওয়ান জয় কিষান। জয় জওয়ান জয় কিষান। নেক্সট, 2024 সালের 16তম ব্রিক্সের শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ব্রিক্স, কাজান, ভারত, অস্ট্রেলিয়া, জাপান। তো 2024-এর যে ব্রিক্সের সম্মেলন হয় সেটা হচ্ছে কাজানে হয়েছিল। কাজানটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে রাশিয়া। ঠিক আছে, রাশিয়াতে হয়েছিল। ব্রিক্সের স্থাপনা দিবসটা তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কবে, সেটা হচ্ছে 16 জুন 2009। 16 জুন 2009। মেম্বার কে কে রয়েছে একবার দেখে নাও। এক হচ্ছে ব্রাজিল, 2 রাশিয়া, নামের সাথে সাথেই পাবে 3 ইন্ডিয়া, 4 চায়না, 5 সাউথ আফ্রিকা। দেখো এইগুলো হচ্ছে তোমার ফাউন্ডিং মেম্বার, তার জন্য নাম অনুসারে ব্রিক্স রাখা আছে, BRICS, ব্রিক্স। ঠিক আছে। এরপর হচ্ছে ইজিপ্ট যুক্ত হয়। ঠিক আছে। তারপর হচ্ছে তোমার 7 নম্বরে কে যুক্ত হয়েছে? ইথিওপিয়া। 8 নম্বরে কে যুক্ত হয়? ইন্দোনেশিয়া। 9 নম্বর হচ্ছে ইরান। 10 নম্বর হচ্ছে UAE। ইন্দোনেশিয়া কিন্তু লেটেস্ট, মানে সব থেকে নবীনতম সদস্য হচ্ছে ইন্দোনেশিয়া। ঠিক আছে। নেক্সট, 9th যে মহিলা T20 ক্রিকেট বিশ্বকাপ রয়েছে সেখানে কে জিতেছে? নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড নাকি ইন্ডিয়া? 9 নম্বর T20 যে ক্রিকেট সেটা জিতেছে তোমার নিউজিল্যান্ড। ঠিক আছে। নিউজিল্যান্ডের ফার্স্ট ICC ট্রফি হচ্ছে কি মানে জিতা, সেটা হচ্ছে তোমার মহিলা T20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ।
এরপর দেখো 2024-এ কি হয়েছিল, পুরুষ টি20 মেন্স ওয়ার্ল্ড কাপ জানো তোমরা হয়েছিল। কে জিতেছে? ভারত জিতেছে। কার কার সাথে ফাইনালটা হয়েছিল? সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়ার হয়, ইন্ডিয়া জিতেছে। ক্যাপ্টেন কে ছিল? ক্যাপ্টেন হচ্ছে তোমার রোহিত শর্মা, তোমরা জানো। খেলাটা কোন কোন দেশ হোস্ট করেছিল? সেটা হচ্ছে তোমার ইউএসএ প্লাস ওয়েস্ট ইন্ডিজ। ফাইনাল খেলাটা কোথায় হয়? ফাইনাল সেটা হয়েছিল বার্বাডোস। বার্বাডোস, ঠিক আছে। এরপর দেখো ভারত কখন কখন টি20 ওয়ার্ল্ড কাপ জিতেছে? 2007-এ আর 2024। এটা হচ্ছে টি20 ওয়ার্ল্ড কাপ। আর একটা হচ্ছে 1983 আর 2011, দুবার কি জিতেছে? ওডিআই ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে। নেক্সট, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি হিসাবে কাকে শনাক্ত করা হয়েছে? প্রভু সুবিয়ন্ত, ইস্তানানগর, জোকো উইডোডো নাকি কোনোটিও নয়? তো ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে তোমার জাকার্তা, একটু আগে বললাম জাকার্তা। এবং সেখানকার রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছে কে? প্রাবো সুবিয়ান্ত, এনার নাম হচ্ছে প্রাবো, ঠিক আছে। গুগল ট্রান্সলেশনে প্রভু হয়ে গেছে, প্রাবো সুবিয়ান্ত। যদিও প্রেসিডেন্টকে প্রভুই বলা চলে, কোনো একটা দেশের প্রেসিডেন্ট একটা প্রভুর সমান, ঠিক আছে। এরপর হচ্ছে ভারত নিম্নলিখিত রোগের কোনটি নির্মূল করতে সফল হয়েছে? কালাজার, ম্যালেরিয়া, টাইফয়েড নাকি কোনোটিই নয়? তো এটা হচ্ছে তোমার কালাজার। কালাজার একটা প্রোটোজোয়া ঘটিত রোগ, প্রোটোজোয়া, ঠিক আছে। নেক্সট, ভিয়েতনামের রাষ্ট্রপতি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? লুংকুং, উত্তর তো দেওয়াই আছে। কাকে নিযুক্ত করা হয়েছে? লুংকুংকে। কোথাকার? ভিয়েতনামের প্রেসিডেন্ট লুংকুং, এই যে এই ব্যক্তি হচ্ছে কে? লুংকুং। নেক্সট, তো দেখো এইগুলো হচ্ছে তোমার অক্টোবরের যে কয়েকটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, সেগুলো তোমাদের সাথে আজকে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব, তারপর ডিসেম্বর। এইভাবে 3টা মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন থাকবে সেগুলো আলোচনা করা হবে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।